বিয়ে হয়েছে কতদিন? গতকাল। গতকালকে হয়েছে আর আজকেই চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? তো কোনোভাবেই সম্ভব না। আপা, কি বলে আপনার হাজবেন্ড এগুলো? অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। তো আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? আই মিন তার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো আপনি কি করতেছেন? বিয়ের আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই করতাম না, আর শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম, আচ্ছা, ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসছে, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আপনি প্রেগনেন্ট না, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর বাচ্চা পেটে আসা এত সহজ না। কিন্তু ওর তো খুব মাথা ছিল, বমি ভাব হচ্ছিল, তাহলে এগুলো কিসের লক্ষণ? ধন্যবাদ। সালমা, দোয়া করো আজকে চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আমাদের অভাবের দিন আর থাকবে। ইনশাল্লাহ। আমার মন বলতেছে তোমার চাকরি হয়ে যাবে। ও, আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার পরে না? ও হ্যাঁ, সমস্যা নাই, ভাইয়া আছে না, আর ভাইয়া নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সাবধানে যেও, আর আমি রাতে এসে সব শুনবো। ঠিক। আসি। ভাই, এখানে কোনো চাকরি হবে না? ভাই, এখানে কোনো চাকরি হবে না। কি ব্যাপার, তোমার এমন দেখাইতেছে কেন? তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ভাই নাম্বার দিয়ে কিন্তু ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করো নাই। তখন টের পাইনি, তারপর আমি আবার কল দিয়ে কথা বলেছি। ইন্টারভিউটা ভালো হয়নি। সত্যি বাস্তবতা অনেক ঠিক। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা ব্যবস্থা হবে। সালমা, তুমি ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার কি বলেছে? হ্যাঁ, ডাক্তার কইছে যে শরীর একটু দুর্বল, তো এই জন্য মাথা ঘুরান দিচ্ছে, ঠিক হয়ে যাবে। যাক, তাহলে তো ভালো, সমস্যা নেই। একটা কথা, বলো। কালকে যে আমরা এত কিছু কিনলাম, চাল তো কিনতে মনে হয়, সকালবেলা যে রান্না করবো, বাসায় তো চাল নাই। তুমি চিন্তা করো না, কালকে একটা ব্যবস্থা হবে। আচ্ছা, তাহলে তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। যেভাবেই হোক একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আর লুকাই দেবো না, দেখছি আমি। তোর এই সাদনান, তুই এইসব কাজ করতেছো? বাবা এত বড় লোক, তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। আর তাছাড়া আমি তো ভিক্ষছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামু, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করেছে। আমি চাইলেও কোনো কিছু কিনতে পারছি না, তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আমি মানতে পারতেছি না। আচ্ছা, আমার কাজটা প্রায় শেষের দিকে, তুই একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসছি। আরে ভাইয়া, দুই বন্ধু দেখে এক লগে, ভালো হয়েছে। ভাইয়া ভিতরে খাওয়ার ব্যবস্থা করি। না রে সালমা, খামো না।
একটা কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? আজকে আপনারা দেখলাম রড সিমেন্টের কাজ করে সংসারে টাকা করতেছে। আমি দেখে অনেক অবাক হয়েছি। ও কত লোকের ছেলে, ও আবার কোটি কোটি টাকা, আর ও কিনা এইসব কাজ করতেছে। বাদ দে না দোষ, খামাকে কেন বলতেছিস? কাজ তো কাজই। বন্ধু হইয়া অন্যের কষ্ট দেখতে অনেক খারাপ লাগে। আর তোর এই পরিণতির জন্য আমরাই দায়ী। কি যে বলস, তোরা কেন দায়ী হবে? ভাইয়া ঠিকই কইছে, সব দোষ আসলে আমার। আপনি একটা কাজ করেন না, আপনি আমার ডিভোর্স দিয়ে আপনার আম্মা আব্বার কাছে চলে যান, গিয়া করবেন আপনি আমার ডিভোর্স দিয়েছেন, দেখবেন ওরা আপনার ঠিক মাইনা নিব। সালমা, আর কখনোই কথাটা মুখে নিব না। আমরা মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো। যা কষ্ট করা দরকার সবকিছু করবো। আপনি কেন বুঝতেছেন না? এখানে থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। বুঝছিস, তাতে কোনো সমস্যা নেই। আমরা বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলেও একসাথে। চার হাজার টাকা রাখা যাবে? আমার কাছে 500 টাকা আছে। এই শাড়িটার দাম তো অনেক বেশি। তুমি একটা কাজ করো, 300 টাকার মধ্যে একটা শাড়ি নাও। না থাক, নেওয়া লাগবো না, সমস্যা নেই তো। তোমার কাছে যখন টাকা হবো তখন তুমি কিনে দিও। না, মার্কেটে যেহেতু এসেছি কিছু না কিছু তো নিয়ে যেতে হবে। 200-300 টাকার মধ্যে শাড়ি নাও, দামের মধ্যে। আরে না, আমরা এমনি পড়া হয় না, নিয়ে এমনি ফালাই এগুলোর মধ্যে। কি দরকার শুধু শুধু টাকা নষ্ট করার? ঠিক আছে, তাহলে চল। তোমাকে খুব ভালো করেই চিনি। আপনার আসল পরিচয়টা দেন তো কেন? আমার আসল পরিচয় জানার আগে দেখো তো এই শাড়িটা চিনো কিনা। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো? তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিছি, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে, তোমার সংসার আছে? জানি তো, আমার ভুলটা কোন জায়গায়? জিনিসটা তো পছন্দ হয়েছে, আর সে যেমন দিছে আমি না করি কেমনে তুমি কও? না করবে মানে? তুমি কালকে যে শাড়িটা দিয়ে আসবে। দেব না ফেরত, দেখি তুমি কি করতে পারো। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়াছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। ওর জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকিয়া করছো। হ্যাঁ করতেছি। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করব। ব্যবস্থা করবে মানে? বেঈমান, প্রতারক। হ্যাঁ আমি বেঈমান প্রতারক, তুমি যাও। কিরে ক্যারেক্টারলেস, তোর তাহলে এমনই রূপ, মেয়ে পটিয়ে প্রেম করা? মানে কি বলতেছেন আপনি? সেটা এই ক্যারেক্টারলেসটাকে জিজ্ঞাসা করো। আর কত মানুষের সংসার করবি তুই? আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। তুই ভালো ব্যবহার কর যোগ্য, তো আমি তোকে দে। ভাইয়া ছাড়ুন, শুনুন ওর কোনো দোষ নেই, সব দোষ সালমার। সাই মিথ্যা অভিনয় করতে বসছে, আর সালমা আমার বান্ধবী। আমি তোমাকে বলেছিলাম যে এই সব ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। দেখছো এখন কি হইলো? সালমা একটা কঠিন রোগে ভুগতেছে, ওর ব্রেন ক্যান্সার। আপনি যাতে ওকে ভুল বুঝে চলে যান, জন্য এই অভিনয়টা করা। ভাইয়া, আপনার স্ত্রী আপনাকে ঠকায় নাই, সে ভার কাছে পরাজিত হয়ে আপনার সাথে এটা করছে। কেন এমনটা করলে? আমি কি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন মিথ্যা অভিনয় করেছো? কেন তুমি আমাকে ভুল বোঝালে? তুমিও তো আমাকে জানাতে। আসলে তুমি আমার মা এতটা জড়াই গেছিল, আমি না অনেক ভয় পাইতেছিলাম।
তুমি যদি জানতে পারতো আমার একটা কিছু হয়ে যাইব, তখন তুমি সহ্য করতে পারতাম না। তাহলে সব কষ্ট নিজে বুকে চেপে ধরে রেখে আমাকে তুমি দূরে সরিয়ে আমি আর বাঁচুম কয়দিন গো, মায়া ভাড়া লাভ আছে। দেখো, তোমার কষ্ট দিয়ে আমি কিন্তু সুখে নাই, বিশ্বাস করো। তোমার সাথে অভিনয় করার পর থেকে আমি অনেক কষ্ট পাইছি, আমি একটা ঘুমাইতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যত বাসবে আমি তোমাকে আগলে রাখবো, আমার কাছে রাখবো। কথা দাও আমার সাথে সবসময় থাকবে। কথা দিলাম, যে কয়দিন বাঁচার সাথে বাঁচুন, মুক্ত হলো তোমার বুকে মন।